হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তোমাদের সকলকে ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। ঠিক আছে, আমরা এর আগে পলিটির 5টা ক্লাস করে নিয়েছিলাম। ঠিক আছে, আজকে তার পলিটির হবে 6 নম্বর ক্লাস। ঠিক আছে, এর আগে আমরা সিটিজেনশিপ পড়ে নিয়েছি। ওকে, এরপর আজকে যেটা আমরা পড়বো সেটা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনের টোটাল 22টা পার্ট আছে। ঠিক আছে, 22টা পার্টের মধ্যে সেকেন্ড পার্টটা আমরা আগে পড়েছিলাম সিটিজেনশিপটা। আজকে প্রথম পার্টটা পড়বো, সেটার প্রথম পার্টটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, তো আর্টিকেল 1, 22টা পার্টের প্রথম পার্ট, যেটা প্রথম পার্টের আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত সেটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2টা হচ্ছে 5 থেকে 12 পর্যন্ত আর্টিকেল, সেটা হচ্ছে সিটিজেনশিপ। আর ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এটা হচ্ছে পার্ট 1। ঠিক আছে, তার মধ্যে আর্টিকেল হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেল এর মধ্যে আছে। তো আমাদের আর্টিকেল ওয়ান কি বলছে? আর্টিকেল 1 তিনটে জিনিসের কথা বলছে। তিনটে জিনিস কী কী? একটা হচ্ছে নেম অফ দ্য টেরিটরি। ঠিক আছে, আমাদের যে টেরিটরিটার নেম, আমাদের যে কান্ট্রির নেম, ঠিক আছে, কান্ট্রিটার নাম, সেটা বোঝাচ্ছে আর্টিকেল 1-এ। আর একটা কী বোঝাচ্ছে? টাইপ অফ পলিটি, কী টাইপের আমাদের এখানে পলিটি আছে। ঠিক আছে, এটা 2 নম্বর। আর আরেকটা কী বোঝাচ্ছে? টেরিটোরিয়াল এরিয়াস, কত দূর পর্যন্ত আমাদের বিস্তৃতি, সেটা বোঝাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম আর্টিকেল 1-এ? আর্টিকেল 1 তিনটে জিনিসের কথা বলছে। একটা বলছে নেম অফ দ্য কান্ট্রি, টাইপ অফ পলিটি, আর হচ্ছে টেরিটোরিয়াল এরিয়া, কত দূর পর্যন্ত বিস্তৃতি আছে কান্ট্রিটা, সেটা তিনটে জিনিসের কথা বলছে আর্টিকেল 1-এ। এরপরে আমরা আর্টিকেল 1-এর ডিটেলসটা দেখছি। ঠিক আছে, নেম অফ দ্য কান্ট্রি, আমরা জানি যখন আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন প্রথম আর্টিকেলটা লেখা হচ্ছিল, সেই প্রথম আর্টিকেলের সময় একটা ডিবেট হচ্ছিল যে ভারত, আমাদের ইন্ডিয়ার নামটা কী রাখা যাবে। কিছু মানুষ তারা কি বলছিল? তারা ইন্ডিয়াকে ফেভার করছিল। তারা বলছিল যে নাম হবে ইন্ডিয়া, আর কিছু মানুষ চাইছিল যে নাম হবে কি ভারত। তো তারপর একটা ডিসিশন হয় পরবর্তীকালে যে নামটা আমাদের হয় ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, মানে ইন্ডিয়াও আছে এবং ভারত আছে। রিসেন্ট তোমরা কন্ট্রোভার্সি দেখবে যে ভারত নাম নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো সুপ্রিম কোর্টে অনেক পিটিশনও ফাইল হয়েছিল এটার উপরে। তো সুপ্রিম কোর্ট সেটা ডিরেক্টলি বলে দিয়েছে যে আমাদের কনস্টিটিউশনে দুটো নামই দেওয়া আছে, তাই আমরা ভারতও ইউজ করতে পারি, ইন্ডিয়াও ইউজ করতে পারি, যেটা খুশি ইউজ করতে পারি। তাহলে আমাদের আর্টিকেল 1-এ যে নামটা আছে, নেম অফ দ্য কান্ট্রি, সেটাকে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ঠিক আছে, আর্টিকেল 1। এরপর টাইপ অফ পলিটি, দুটো টাইপের পলিটি এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে ফেডারেশন অফ স্টেট, আর একটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, ইন্ডিয়া ফেডারেশন অফ স্টেট নয়। ইউনিয়ন অফ স্টেটস আর ফেডারেশন অফ স্টেটের পার্থক্যটা কি? তাহলে ফেডারেশন হচ্ছে কি, যে কতগুলো ছোট ছোট স্টেট কি নিজেদের মধ্যে মিলে থাকবে এবং মিলে একটা কমন পাওয়ার একটা সেন্টারকে দেবে। ঠিক আছে, যেমন ইউএসএতে। ঠিক আছে, ইউএসএতে দেখো এরকম টোটাল টোটাল 50টা স্টেট আছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেটের কি নিজস্ব স্বতন্ত্র আছে। ঠিক আছে, নিজস্ব কি একটা ফ্ল্যাগ আছে, নিজস্ব আলাদা কনস্টিটিউশন আছে, কিন্তু তারা সকলে মিলে কি একটা সংগঠন তৈরি করেছে, এবং সংগঠন তৈরি করে একটা ইউনিয়ন তৈরি করেছে। এবং সেই ইউনিয়নকে কী করেছে? তারা পাওয়ার দিয়েছে, ইউনিয়নকে কিছু সার্টেন পাওয়ার দিয়েছে। ঠিক আছে, এই যে ছোটো ছোটো স্টেটগুলো, তোমার ইউএসের ছোটো ছোটো স্টেটগুলো, এরা কি চাইলে নিজেদের মধ্যে কি আলাদা হয়ে যেতে পারে, আলাদা কান্ট্রি তৈরি করে নিতে পারে। কিন্তু ইউনিয়ন অফ স্টেটস সেটা হচ্ছে কি আমাদের সংঘবদ্ধ একভাবে মিলে, মানে কি, মানে এখানে প্রতিটা আমাদের স্টেটগুলো, যে ইউনিয়ন অফ স্টেটের যে স্টেটগুলো থাকবে, তারা কি চাইলেই আলাদা হতে পারবে না, কারণ এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। যেমন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কি স্টেটগুলো চাইলেই কি আলাদা হয়ে যেতে পারবে না, আলাদা কান্ট্রি গঠন করতে পারবে না। কিন্তু ইউএসএতে সেটা করতে পারবে। আমাদের স্টেটের কি আলাদা কোনো ফ্ল্যাগ নেই, ঠিক আছে, আলাদা কোনো কনস্টিটিউশন নেই, আমরা কি একটাই কনস্টিটিউশন। এক্সেপশন কি, সেটা হচ্ছে আমাদের কাশ্মীর। সেটা একটা আলাদা মুদ্দা, আলাদা একটা প্রবলেম, সেটা আলাদা ডিসকাস করা হবে কোনো দিন। তো এই যে এখানে একটা ছবিটা দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে যে ইটের, ঠিক আছে, এই যে ইটগুলো কি হচ্ছে, ইটগুলো কি পরপর একে অপরের সাথে জোড়া লাগানো হচ্ছে কি সিমেন্ট দিয়ে। এই ইটগুলো কি আমরা চাইলেই হাতুড়ি দিকে এটা বের করে নিতে পারি। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ফেডারেশন অফ স্টেট। ঠিক আছে, কিন্তু এর উপর যদি আমাদের সিমেন্টের প্রলেপ দিয়ে দেওয়া হয়, সিমেন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে কি সেটা হবে ইউনিয়ন অফ স্টেটস। সেটা কি তখন আর ইটগুলো কি আর বের করা যাবে না। তাহলে বোঝা গেল, তাহলে ইউনিয়ন অফ স্টেটস আর ফেডারেশন অফ স্টেটের মধ্যে পার্থক্যটা কি? ফেডারেশন অফ স্টেট কি চাইলেই আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে, তাদের নিজস্ব কিছু পাওয়ার থাকবে, তারা সেন্টারকে কিছু একটা পাওয়ার দেবে। কিন্তু ইউনিয়ন অফ স্টেটস কি সেরকম কোনো পাওয়ার থাকবে না, সেন্টার যেটা চাইবে সেটাই হবে। বুঝতে পারা গেলো? তাহলে ইন্ডিয়া হচ্ছে কি ইউনিয়ন অফ স্টেটস। তাহলে ইন্ডিয়ার পলিটিটা কি? ইন্ডিয়ার পলিটি হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে, ফেডারেশন নয়। তারপর যেটা হচ্ছে টেরিটোরিয়াল এরিয়া অফ দ্য কান্ট্রি, আমাদের যে টেরিটোরিয়াল, আমাদের যে ইন্ডিয়ার যে বিস্তৃতিটা কত দূর পর্যন্ত, যেমন ধরো আন্দামান নিকোবর আছে, এদিকে লাক্ষাদ্বীপ আছে। যদি সাপোজ কোনো দিন ধরো ইন্ডিয়া কোনো ফরেন কোনো টেরিটোরিয়াল এরিয়া যদি ধরো অ্যাকোয়ার্ড করে নিল, পাকিস্তানের কোনো একটা এরিয়া ধরো পিওকেটা, বা আমাদের বালুচিস্তান ধরো, পাকিস্তানের বালুচিস্তানটা ধরো অ্যাকোয়ার করে নিল, তখন কী হবে? সেটা হবে ইন্ডিয়ার মধ্যে চলে আসবে, তখন ইন্ডিয়ার টেরিটোরি হয়ে যাবে এটা। তো বুঝতে পারা গেল? তাহলে আর্টিকেল 1 তিনটে জিনিসের কথা বলছে। একটা হচ্ছে নেম অফ দ্য কান্ট্রি, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। টাইপ অফ পলিটি, ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, নট ফেডারেশন অফ স্টেট।
ওকে। আর 3 নম্বর হচ্ছে টেরিটোরিয়াল এরিয়া অফ দ্য কান্ট্রি, যদি কোনো আমরা অ্যাকোয়ার্ড করি, কোনো ফরেন টেরিটরি কোনো অ্যাকোয়ার্ড করি, সেটাও কি ইন্ডিয়ান টেরিটরির মধ্যে চলে আসবে। তাহলে আর্টিকেল 1 বুঝতে পারা গেল। এরপর যেটা হবে আর্টিকেল 2। আর্টিকেল 2 এর কী বলছে? আর্টিকেল 2 বলছে ফরেন টেরিটরি অ্যাকোয়ার্ড টেরিটরি, যেটা ফরেন টেরিটরি আমরা যেটা অ্যাকোয়ার করে নেবো, যেটা আমরা কি অর্জন করে নেবো, যেটা ধরো মিলিটারিভাবে বা হচ্ছে কোনো সমঝোতার মাধ্যমে যদি আমরা ফরেন কোনো এরিয়াকে যদি আমরা অ্যাকোয়ার করে নিই, সেটা হবে আর্টিকেল 2 এ। ঠিক আছে, আর্টিকেল 2 যেমন আছে একটা এক্সাম্পল আছে সিকিম। সিকিম কী ছিল? আগে ইন্ডিয়ার পার্ট ছিল না সিকিম। তাহলে যখন 1959 সালে কী হলো, 1959 সালে যখন চায়না কী করলো, তিব্বতের উপর হামলা করলো এবং তিব্বতকে 4 ভাগে ভাগ করে দিল, তখন সিকিম কী করলো, সিকিম ভয়ে ভয়ে কী করলো, ইন্ডিয়ার সাথে জুড়ে গেল এবং ইন্ডিয়াকে বললো যে আমাদেরকে ইন্ডিয়ার পার্ট করে নিতে। তখন কী করলো ইন্ডিয়া, কী করলো 35 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 35 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আর্টিকেল 2A বলে একটা সংশোধন করলো এবং সিকিমকে কী করা হলো, কো স্টেটের একটা মর্যাদা দেওয়া হলো। মানে সিকিম ইন্ডিয়ার মধ্যেই থাকবে, ইন্ডিয়ার একদম স্টেট নয়, কিন্তু স্টেটের মতোই ইন্ডিয়া কী করবে, তাকে সিকিমকে দেখবে। সিকিমের প্রতিটা প্রবলেম মানে একটা স্টেটকে যেভাবে দেখা হয়, সিকিমকেও ইন্ডিয়া সেভাবে প্রোটেক্ট করবে। ঠিক আছে, সেজন্য প্রোটেক্টরেট স্টেট বলা হয় বা কো স্টেট বলা হয় সিকিমকে 35 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তো সিকিম যখন ইন্ডিয়ার মধ্যে কো স্টেট হিসেবে ছিল, কী হলো 36 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তার পরের বছরই সিকিম কী করলো, সিকিম চাইলো যে তারা ইন্ডিয়ার পার্ট হতে চাইলো এবং কী করলো ইন্ডিয়ান গভর্নমেন্ট 36 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিকিমকে 22 নম্বর স্টেটের মর্যাদা দিল 36 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তাহলে ফরেন টেরিটরি কোনো অ্যাকোয়ার্ড টেরিটরি যদি কথা বলা হয়, তখন সেটা হবে অলওয়েজ আর্টিকেল 2। আর্টিকেল 1-এ দেখলাম যে নেম অফ দ্য টেরিটরি, নেম অফ দ্য কান্ট্রি, তারপর পলিটিটা দেখবো, আর হচ্ছে টেরিটোরিয়াল এরিয়াটা কতদূর পর্যন্ত বিস্তৃত, 3টে জিনিসটা দেখবো আর্টিকেল 1-এ। ঠিক আছে, কিন্তু আর্টিকেল 1-এ আমাদের যে কতগুলো স্টেট আছে সেটা দেওয়া নেই। আর্টিকেল 1-এ যে স্টেটের নামগুলো, কোন স্টেটের কী নাম, ঠিক আছে, কত দূর এরিয়া বিস্তৃত, সেটা কোথায় যাচ্ছে, সেটা শিডিউল 1-এ। ঠিক আছে, কিন্তু ওটা আর্টিকেল 1-এ নয়, ওটা হচ্ছে শিডিউল 1-এ। ঠিক আছে, শিডিউলটা এর আগের ক্লাসে পড়িয়েছি, তোমরা শিডিউলটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে শিডিউলটা বোঝা আছে কোথায়, নামগুলো কোথায় আছে, নামগুলো আছে তোমার শিডিউলে। আর হচ্ছে আর্টিকেল 1-এ কী বলছে, আর্টিকেল 1-এ টাইপ অফ পলিটি বলছে, আর হচ্ছে নামটা বলছে কান্ট্রির। ওকে, তাহলে আর্টিকেল 2-এ দেখলাম কোনো ফরেন টেরিটরি যদি ইন্ডিয়ার পার্ট হয়, ঠিক আছে, সেটাকে কীভাবে মর্যাদা দেওয়া হবে, সেটা ফরেন টেরিটরি অ্যাকোয়ার্ড কান্ট্রি বা অ্যাকোয়ার্ড টেরিটরি, সেটা হচ্ছে আর্টিকেল 2-এ। ওকে, তাহলে সিকিম ইন্ডিয়ার পার্ট হলো কখন, 26 এপ্রিল 1975 সালে। 26 এপ্রিল 1975 সালে সিকিম কী হয়ে গেলো, ইন্ডিয়ার পার্ট হয়ে গেল। বুঝতে পারা গেল। এরপর যেটা হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 3-তে কী বলছে, আর্টিকেল 3 বলছে যেটা ধরো কোনো এক্সিস্টিং স্টেট, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা হচ্ছে কোনো বিহার বা ইউপি, যে এক্সিস্টিং স্টেট, কোনো স্টেটের যদি নাম পরিবর্তন করতে হয়, ঠিক আছে, ওই এক্সিস্টিং স্টেট থেকে কোনো নতুন স্টেট তৈরি করতে হয়। ঠিক আছে, কোনো স্টেটের এরিয়া ধরো বাড়াবে বললো, ধরো ওয়েস্ট বেঙ্গলের এরিয়া ধরো বললো বাড়িয়ে দেবো, বিহারের কিছু পার্ট ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিল। ঠিক আছে, যদি ওয়েস্ট বেঙ্গলের ধরো তোমার এরিয়া বললো কমিয়ে দেবো, ধরো বললো দার্জিলিংকে আলাদা করে দেবো, আলাদা স্টেট বানিয়ে দেবো, ঠিক আছে, গোর্খাল্যান্ড বানিয়ে দেবো। তাহলে যদি কোনো নতুন স্টেট তৈরি, কোনো স্টেটের বাউন্ডারি ইনক্রিজ করা বা স্টেটের বাউন্ডারি ডিক্রিজ করা বা অল্টার দ্য বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রিজ, মানে কি, ধরো কোনো স্টেটের বাউন্ডারিটা যদি অল্টার চেঞ্জ করে দিতে বলে, ঠিক আছে, ধরো বিহারের কোনো পার্টকে ওয়েস্ট বেঙ্গলের সাথে জুড়ে দিতে বলে, ঠিক আছে, এটা ম্যাটার, ঠিক আছে, আফটার দ্য নেম অফ দ্য স্টেট। যদি এই 4-5টা ম্যাটার থাকে, যেমন হচ্ছে কোনো নতুন স্টেট তৈরি, কোনো স্টেটের বাউন্ডারি ইনক্রিজ করা বা ডিক্রিজ করা, কোনো বাউন্ডারি তৈরি করা নতুন, ঠিক আছে, এই সব ম্যাটারগুলো যেটা এক্সিস্টিং স্টেট, যে স্টেটটা অলরেডি আছে আমাদের তৈরি আছে, বা হচ্ছে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যে স্টেটগুলো আছে সেইগুলোর ওপর যদি কোনো ম্যাটার হয়, সেটা হবে কি আর্টিকেল 3-তে আসবে। তাহলে আর্টিকেল 2-এ দেখলাম ফরেন টেরিটরি, মানে যেটা ইন্ডিয়ার পার্ট নেই অলরেডি, যেটা ইন্ডিয়া পার্ট করতে চাইছে নিজেদের, সেটা হচ্ছে আর্টিকেল 2-এ আসবে। আর্টিকেল 3-তে হবে ইন্ডিয়াতে যেটা অলরেডি আছে, যেটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে আছে, সেটা হবে আর্টিকেল 3-এর মধ্যে। বুঝতে পারা গেল। এরপর এখানে যেমন হচ্ছে 2014 সালে 2 জুন অন্ধ্রপ্রদেশকে কেটে তেলেঙ্গানা তৈরি করে দেয়। অন্ধ্রপ্রদেশকে কেটে কী করতে তেলেঙ্গানা তৈরি করা হয়, সেটা কি আর্টিকেল 3-এর মধ্যে আসবে। বুঝতে পারা গেল। কিন্তু সিকিমটা কী ছিল, বাইরের স্টেট ছিল, সেটাকে ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড করা হয়েছিল, সেজন্য সেটা হবে আর্টিকেল 2-এর মধ্যে। তাহলে স্লাইড ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এক্সামে আসতে পারে এভাবে যে সিকিমটা কত নম্বর আর্টিকেলের মধ্যে দিয়ে ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাহলে ফরেন হলে যেটা ইন্ডিয়ার ছিল না, সেটা হলেই কি আর্টিকেল 2 হবে, আর যেটা ইন্ডিয়ার মধ্যে এক্সিস্টিং আছে সেটা আর্টিকেল 3-তে হয়ে যাবে। এর মধ্যে একটা ফেমাস কেস হয়েছিল, যেটা বেরুবারি ইউনিয়ন কেস 1960 সালে। বেরুবারি ইউনিয়ন কেস কী হয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা ছিল বেরুবারি নাম, ঠিক আছে, একটা যখন আমাদের স্টেট রিঅর্গানাইজেশন হয়েছিল, স্টেট রিঅর্গানাইজেশন হয়ে যাওয়ার পর কী হয়, যে একটা বাংলাদেশ ক্রিয়েট হয় আর আমাদের ইন্ডিয়া ক্রিয়েট হয়। তো
একটা কী হয়েছিল যে মুসলিম যে এরিয়াগুলো ছিল সেই এরিয়াগুলো কী হয়েছিল বাংলাদেশে চলে গেছিলো, আর যেগুলো হিন্দু ছিল সেগুলো কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেছিলো। কিন্তু বেরুবুরি এমন একটা জায়গা ছিল যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিল, কিন্তু মুসলিমের পপুলেশন সেখানে বেশি ছিল। এবার আর একটা কী হয়েছিল যে বাংলাদেশে একটা এরিয়া ছিল যেখানে হিন্দুদের এরিয়া বেশি ছিল, কিন্তু দুজনে একে অপরের এরিয়াটা তো ডিফাইন করা হয়ে গেছে, তাই না? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে বেরুবারি আর বাংলাদেশের মধ্যে আছে সেই হিন্দু জায়গাটা। তো কী হলো, প্রবলেম হয়ে যাচ্ছিলো দুটোর মধ্যে। তখন কী করলো, 1960 সালে তোমার জওহরলাল নেহরু চাইছিল যে বেরুবারির যে পপুলেশনগুলো সেগুলো বাংলাদেশে চলে যাক এবং বাংলাদেশের যে পপুলেশনগুলো সেগুলো ইন্ডিয়াতে চলে আসুক। তো এটা একটা বিভিন্ন এটার জন্য কী হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট বললো, তখন তোমার জওহরলাল নেহরু চাইছিল কি আর্টিকেল 3-র মধ্যে এটা করে দিতে চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে যখন কেসটা যায়, সুপ্রিম কোর্টে জাজ সেটা তখন সেটা বলে যে না, এটা হচ্ছে ফরেন টেরিটরি, ঠিক আছে, বাইরের কোনো ইয়ের সাথে এটা আর্টিকেল 3-র মধ্যে হবে না। তো সেই কেসটা চলতে চলতে 2014 সালের পর এসে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যখন আসলো তখন সেটার সেটেলমেন্ট হলো শেখ হাসিনার সাথে সমঝোতা করার পর। তাহলে 1960 সালের প্রবলেম 2014 সালের পর এসে সেটা সমঝোতা হয়েছিল। তাহলে আর্টিকেল 3-তে দেখলাম যেটা এক্সিস্টিং স্টেট আছে তার কোনো নাম পরিবর্তন বা তার কোনো এরিয়া পরিবর্তন, ঠিক আছে, এটা করতে হলে আর্টিকেল 3 আমরা ইউজ করব। ওকে, এরপর হচ্ছে আর্টিকেল 4। আর্টিকেল 4 কি বলছে? আর্টিকেল 4 বলছে আর্টিকেল 4 স্টেটস দ্যাট ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট আর্টিকেল 3 and 2 পার্লামেন্ট ডু নট নিড টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তাহলে কি বলছে, আর্টিকেল 2 সাপোজ যে মানে আর্টিকেল 4-কে মানে আর্টিকেল 2 আর 3-কে অ্যামেন্ড করার জন্য, আর্টিকেল 2 আর 3-কে যখন ইনক্লুড করার জন্য কি হয়েছিল, অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন নেই। কারণ কোনো ধরো স্টেটকে সাপোজ সিকিমকে আমাদের ইন্ডিয়ার পার্ট করা হবে, তখন কি করতে হবে, সিকিমকে যদি ইন্ডিয়ার পার্ট করা হয় তাহলে কি আমাকে ডিরেক্টলি আগে গভর্নমেন্ট কী করে, প্রেসিডেন্টের পারমিশন নেয়, ঠিক আছে, কোনো স্টেটের পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। অনলি প্রেসিডেন্টের পারমিশন নিয়ে কী করে সেই স্টেটটাকে ইন্ডিয়ার পার্ট করে নিতে পারে, আর একটা সিম্পল মেজরিটিতে পাস করে দেয়, সিম্পল মেজরিটিতে, ঠিক আছে। সিম্পল মেজরিটি বলতে কি, সিম্পল মেজরিটি ধরো সাপোজ 545টা আমাদের হচ্ছে মেম্বার আছে পার্লামেন্টে, ঠিক আছে, 545টার সিম্পল মেজরিটি 50% কত হচ্ছে 273, 273টা মেম্বার হলে সেটাকে সিম্পল মেজরিটি হয়ে গেল। তাহলে প্রথমে যখন কোনো স্টেটকে ইন্ডিয়ার পার্ট করতে হয় তখন কি করে, প্রেসিডেন্টের আগে পারমিশন নিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট আগে প্রেসিডেন্টকে জানিয়ে দেয় যে আমরা সিকিমকে ইন্ডিয়ার পার্ট করছি বা যে কোনো একটা পার্টকে ইন্ডিয়ার পার্ট করছি। তাহলে কি হলো, যখন পাস হয়ে গেলো জিনিসটা তখন আর প্রেসিডেন্টের সাইন লাগে না, ঠিক আছে। সেই জন্য আর্টিকেল 360 যদি কোনো জিনিস কোনো আর্টিকেল যদি 360-র আন্ডারে রাখা হয় তার মানে কি তাকে প্রেসিডেন্টের সাইন লাগবে মাস্ট, ঠিক আছে। প্রেসিডেন্ট যদি সাইন না করে তাহলে সেটা কিন্তু ল হবে না। এবার আর্টিকেল 2 এবং 3-কে 360-র আন্ডারে বাইরে রাখা হয়েছে, আন্ডারে রাখা হয়নি। কারণ কি, আগেই প্রেসিডেন্টের সাইন নিয়ে নেওয়া হচ্ছে, আগেই প্রেসিডেন্টের অনুমতি নিয়ে নেওয়া হচ্ছে, সেই জন্য 360-র বাইরে রাখা হয়েছে। সেই জন্য আর্টিকেল 2 এবং 3-তে প্রেসিডেন্টের সাইন লাগে না, বুঝতে পারা গেলো, প্রেসিডেন্টের অ্যাসেন্ট লাগে না। তাহলে অনলি সিম্পল, তাহলে কি করবে, ধরো কোনো একটা স্টেটকে ইন্ডিয়ার পার্ট করবে তখন কি করবে, ইউনিয়ন গভর্নমেন্ট প্রথমে প্রেসিডেন্টকে জানিয়ে দিল যে আমরা এই স্টেটকে আমরা ইন্ডিয়ার পার্ট করতে চাই। তারপরে কী করলো, পার্লামেন্টের সিম্পল মেজরিটিতে সেটা পাস করে দিল, এবং সিম্পল মেজরিটিতে যেই পাস হয়ে গেলো সেইটা অটোমেটিক্যালি ইন্ডিয়ার পার্ট হয়ে গেলো। সাপোজ কোনো স্টেটকে যদি কিছুদিন পর, ধরো কয়েক বছর পর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চাই যে আমরা গোর্খাল্যান্ড তৈরি করব, ঠিক আছে, গোর্খাল্যান্ড তৈরি করব, তো গোর্খাল্যান্ড তৈরি করার জন্য প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে, প্রেসিডেন্টকে বলবে যে আমরা গোর্খাল্যান্ড তৈরি করতে চাই। তখন কি করবে, যেই তৈরি করতে বলবে তখন সিম্পল মেজরিটি 50% অলরেডি থাকবে, যারা গভর্নমেন্ট তাদের তো 50% অলরেডি থাকতে হবে, 273 তাদের মেজরিটি মার্কস, সেই মেজরিটি মার্কস তাদেরকে থাকতেই হবে। আর সেই গভর্নমেন্ট চাইলেই 50% পাস করিয়ে চাইলেই সে কি গোর্খাল্যান্ড তৈরি করে দিতে পারে। সেটা যদি স্টেট গভর্নমেন্ট চাই যে আমি করতে দেবো না, যতই প্রোটেস্ট করুক যাই করুক কোনো রকম কোনো ফল আসবে না, কারণ এটা সম্পূর্ণ কি সেন্ট্রাল হাতে আছে। সেম যে অন্ধ্রপ্রদেশ যে তেলেঙ্গানা যে স্টেটটা তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে, সেম জিনিসটার উপর হয়েছিল। কী করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, কী করেছিল, প্রেসিডেন্টকে প্রথমে জানিয়েছিল এবং প্রেসিডেন্ট কী করেছিল সেটাতে অনুমতি দিয়েছিল। তারপরে কি তেলেঙ্গানা অটোমেটিকলি, অন্ধ্রপ্রদেশ স্টেট অ্যাসেম্বলি কি সেটার এগেনস্টে বিল পাস করেছিল, তারপরও কি সেটাকে তেলেঙ্গানাকে ভাঙতে কি রুখতে পারেনি, বুঝতে পারা গেল। তাহলে আর্টিকেল 2 এবং 3-কে পরিবর্তন করতে গেলে, তাহলে আর্টিকেল 4 কী বলছে, আর্টিকেল 2 এবং আর্টিকেল 3-কে পরিবর্তন করতে গেলে কোনো রকম আর্টিকেল 360-র আন্ডারে কোনো রকম কি অ্যামেন্ডমেন্ট করার দরকার পড়বে না, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিকেল 4 বলছে, বুঝতে পারা গেলো। কিন্তু আর্টিকেল 4-কে মানে আর্টিকেল 2 এবং 3-কে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কী করতে আমাদেরকে, যে শিডিউল আছে 1 and 4, কারণ শিডিউল 1-এ কী আছে, নাম দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা স্টেটের নাম দেওয়া আছে, আর শিডিউল 4-এ কী আছে, রাজ্যসভার সিট দেওয়া আছে, তাহলে সেটাকেও তো চেঞ্জেস করতে হবে, তাই না। তাহলে আর্টিকেল 4 বলছে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3-কে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের
আমাদের 360 আর্টিকেল 360 অ্যামেন্ডমেন্ট করতে হবে না, আর কি করতে হবে না, আর কি করতে হবে, তাহলে করতে হবে শিডিউল 1 and 4, শিডিউল 1 এবং 4কে পরিবর্তন করতে হবে। বুঝতে পারা গেলো? তো আর্টিকেল 4টা একটু কমপ্লিকেটেড আছে, ভালো করে ভিডিওটা দুবার দেখবে তাহলে বুঝতে পেরে যাবে। এরপর যেটা দেখলাম, এরপর হচ্ছে যখন আমাদের 1950 সালের দিকে যখন আমাদের স্টেট রিঅর্গানাইজেশন হচ্ছিল, স্টেট রিঅর্গানাইজেশন হওয়ার পর কতগুলো ছিল টোটাল? 552টা স্টেট ছিল, ঠিক আছে? 552টা টোটাল কি টোটাল স্টেট ছিল, 552টা ছিল, ঠিক আছে? তো এটা একটা আমাদের যে গভর্নমেন্ট ছিল তাদের কাছে একটা না এটা বিশাল বড় প্রবলেম ছিল যে এতগুলো স্টেটকে, এতগুলো জায়গাকে আমরা কী করে রিঅর্গানাইজ করবো। তার সবাইকে ইন্ডিয়ার পার্ট হয়ে গেছে, শুধু 3টে স্টেট বাদ দিয়ে, একটা হচ্ছে হায়দ্রাবাদ, একটা হচ্ছে জুনাগড়, আর একটা হচ্ছে কাশ্মীর। তো হায়দ্রাবাদকে কী করে, এখানে যে হায়দ্রাবাদটা আছে এখানে দেখো, যে হায়দ্রাবাদটাকে কী করে সর্দার বল্লভভাই প্যাটেল, তো 3জন ছিল সেখানে একটা সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন এবং হচ্ছে মাউন্ট ব্যাটেন, এই 3জনের সহযোগিতায় হায়দ্রাবাদকে কী করে অপারেশন পোলো, পুলিশ গিয়ে কী করে হায়দ্রাবাদকে ইন্ডিয়ার আন্ডারে করে নেয়, কারণ হায়দ্রাবাদ চাইছিল পাকিস্তানে চলে যেতে, ঠিক আছে, বা নিজস্ব একটা স্টেট তৈরি করতে। তো কী করে অপারেশন পোলো করে কী করলো, হায়দ্রাবাদকে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়া হলো। এরপর যেটা ছিল জুনাগড়, এইখানে ছিল তোমার গুজরাটের কাছে জুনাগড় চাইছিল পাকিস্তানের কাছে চলে যেতে, তখন ইন্ডিয়া বলে না এটা যেতে দেওয়া হবে না, তাই কী করা হয়, রেফারেন্ডাম করা হয়, ওখানে কি পাবলিক ভোট করা হয়, এবং ভোটের মাধ্যমে কী করা হয়, জুনাগড়কে কি ইন্ডিয়ার পার্ট করে নেওয়া হয়। বুঝতে পারা গেলো? আরেকটা হয় কাশ্মীর কী করায়, এখানে যে ওপর আছে কাশ্মীর কী করায়, কাশ্মীরের যে এরিয়াটা ছিল সেখানে কি পপুলেশন থাকতো বেশিরভাগ কি মুসলিম, কিন্তু ওখানে যে রাজা ছিল, তো রাজা ছিল কি রাজা হরি সিং, হিন্দু রাজা ছিল। তো রাজা হরি সিং কী করে, রাজা হরি সিং বলে যে আমরা পাকিস্তানেও যাবো না, আমরা ইন্ডিয়াতেও থাকবো না, আমরা কী করবো, আমরা নিউট্রাল থাকবো, আমরা একটা আলাদা কান্ট্রি তৈরি করবো। তখন কী করে পাকিস্তান কী করে হামলা করে দেয় কি কার ওপর, কাশ্মীরের ওপর, কারণ কাশ্মীরকে তাদের কাছে ইনক্লুড করতে চায়। তখন রাজা হরি সিং কী করে, রাজা হরি সিং কি ভয়ে এসে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে, জওহরলাল নেহরুর কাছে বলে যে আমরা ইন্ডিয়ার পার্ট হতে চাই। তখন জওহরলাল নেহরু তাকে কী করে, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে কি সাইন করিয়ে নেয়, ইনস্ট্রুমেন্ট অ্যাকসেশন সাইন করে নিয়ে কী করে, ইন্ডিয়ার তখন মিলিটারি গিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে, এখানে কী হয় যায়, পিওকে কী হয়ে যায়, পিওকে তোমার পাকিস্তানের পার্ট হয়ে যায়, কিছুটা পার্ট পাকিস্তানের কাছে চলে যায়, বাকিটা কি কাশ্মীরটা কি ইন্ডিয়ারই পার্ট হয়ে যায়। বুঝতে পারা গেলো? তাহলে কি রাজা হরি সিংয়ের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন সাইন করেছিল কখন, 26 অক্টোবর 1947 সালে। তাহলে এই 3টে স্টেট হায়দ্রাবাদ, জুনাগড় এবং হচ্ছে কাশ্মীর কার মাধ্যমে হয়েছিল, কার দ্বারা, সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন এবং হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেনের দ্বারা। বুঝতে পারা গেল? তাহলে এরপর কি হচ্ছে, এরপর আমাদের দেশে বিভিন্ন রাজ্যে কী হয়, লিঙ্গুইস্টিক স্টেটের একটা কী হয়, তোমার করতে শুরু হয়, একটা প্রোটেস্ট শুরু হয়েছে, সবাই প্রত্যেকটা স্টেট কী হয়, লিঙ্গুইস্টিক স্টেট না, আমাদের কি ভাষার ভিত্তিতে কি আমরা স্টেট চাই, এরকম একটা স্লোগান তৈরি হয়ে যায়। এটা এরকম কি একটা উই ওয়ান্ট লিঙ্গুইস্টিক স্টেট, এরকম একটা স্লোগান বারবার চলতে থাকে, ঠিক আছে? তাহলে কি হয়, ইন্ডিয়াতে যে টোটাল স্টেটগুলো ছিল 552টা, কিছুটা ছিল কি প্রিন্সলি স্টেট আর কিছুটা ছিল ব্রিটিশ প্রভিন্স। প্রিন্সলি স্টেট মানে এর আগের ক্লাসে আমরা বলেছি যে প্রিন্সলি স্টেট বলতে যেখানে কি রাজারা করতো কি, যারা কি ছিল ইংরেজদের দ্বারা চালিত ছিল, সেখানে রাজারাদের রুল ছিল কিন্তু ইংরেজদের দ্বারা চালিত, সেটাকে বলে প্রিন্সলি স্টেট। আর একটা হচ্ছে ব্রিটিশ প্রভিন্স, যেখানে ব্রিটিশরা ডিরেক্টলি কি ইনভলভ ছিল। বুঝতে পারলে এই দুটো টাইপসের কি আমাদের রাজ্য ছিল তখন। এরপর কি হলো, তো লিঙ্গুইস্টিক স্টেটের ডিমান্ড আসতে শুরু করলো আমাদের। তো সেই সময় সরকার কী করলো, 1948 সালে 17ই জুন রাজেন্দ্র প্রসাদ যে প্রেসিডেন্ট ছিল তিনি কী করলেন, একটা কমিশন গঠন করলেন, ধর কমিশন, ঠিক আছে? ধর কমিশনকে গঠন করলেন এবং ধর কমিশনকে দেখতে বললেন যে আমাদের দেশে যে লিঙ্গুইস্টিক স্টেট তৈরি করা যাবে কি না। তো 1948 সালে যখন ধর কমিশন গঠন হলো এবং ধর কমিশন গঠন হওয়ার পর ধর কমিশন কি বলল যে লিঙ্গুইস্টিক স্টেট করা যাবে না, ঠিক আছে? তিনি কি সাজেস্ট করলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্সের হিসাবে কি স্টেট তৈরি করতে হবে, কিন্তু লিঙ্গুইস্টিক স্টেটকে তিনি মান্যতা দিলেন না। তারপর কী হলো, আবার সেই কী হলো, আবার মানুষের মধ্যে প্রোটেস্ট শুরু হয়ে গেলো যে না তারা চাই লিঙ্গুইস্টিক স্টেট। তারপর কী হলো, জেভিভি কমিটি তৈরি হলো। জেভিভি কমিটি কখন তৈরি হলো, 1948 সালে তৈরি হয়েছিল এবং তার রিপোর্টটা কখন পেশ করেছিল, 1949 সালে। তাহলে জেভিভি কমিটিতে কে কে ছিল, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল আর হচ্ছে পট্টবী সীতারামাই, এই 3জন মিলে কি জেভিভি কমিটি গঠন করেছিল এবং জেভিভি কমিটিও রিজেক্ট করে দেয় যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট তৈরি করা যাবে না, ঠিক আছে? তাহলে যখন আমাদের স্টেটটা রিঅর্গানাইজেশন হয়ে গেল, স্টেট রিঅর্গানাইজেশন হয়ে যাওয়ার পর আমাদের দেশের মধ্যে কী হলো, যে লিঙ্গুইস্টিক স্টেটের ভাবনা তৈরি হলো এবং লিঙ্গুইস্টিক স্টেট তৈরি করতে চাইলো। সেই জন্য সরকার কী করলো, প্রথমে ধর কমিশন গঠন করলো, ধর কমিশন লিঙ্গুইস্টিক স্টেটকে রিজেক্ট করে দিল। তারপর আবার কী হলো, জেভিভি কমিটি তৈরি হলো, জেভিভি কমিটিও লিঙ্গুইস্টিক স্টেটকে রিজেক্ট করে দিল। এরপর কী হলো,
1950 সালে যখন সংবিধান লাগু হয়ে গেল, সংবিধান লাগু হয়ে যাওয়ার পর আমাদের যে স্টেটগুলো ছিল, স্টেটগুলোকে টোটাল 4টে পার্টে ভাগ করে দিল। পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। ঠিক আছে, পার্ট এতে টোটাল 9টা স্টেট, পার্ট বিতে 9টা স্টেট এবং পার্ট সিতে 10টা স্টেট এবং পার্ট ডিতে একটা স্টেট রাখা হয়েছিল। বুঝতে পারলে? এইভাবে টোটাল যতগুলো স্টেট ছিল সেটাকে 4 ভাগে ভাগ করে দেয়। ঠিক আছে, পার্ট এতে কে ছিল, যে গভর্নর্স প্রভিন্স, যেখানে ডিরেক্টলি ব্রিটিশদের রুল ছিল, সেটাকে বলা হয় পার্ট এ, সেটাকে পার্ট এতে ডিভাইড করা হলো। পার্ট বিতে করা হলো প্রিন্সলি স্টেট, পার্ট বিতে করা হলো প্রিন্সলি স্টেট বলতে যেখানে রাজাদের রুল ছিল, সেটাকে করা হলো পার্ট বিতে। আর পার্ট সিতে কি কমিশনার প্রভিন্স, কমিশনার প্রভিন্স বলতে ধরো কোনো সিটি, যেমন ধরো আজমের বা কুর্গ, ঠিক আছে, এগুলোকে ডিরেক্টলি সিটি, মানে এই আজমেরের আশপাশে এরিয়াতে ব্রিটিশদের রুল ছিল না, শুধু ওই পার্টিকুলার সিটিতে রুল ছিল, সেটাকে বলে কমিশনার প্রভিন্স। আরেকটা কী হলো পার্ট ডি, পার্ট ডি থেকে হলো আন্দামান নিকোবরকে রাখা হয়েছিল। তাহলে পার্ট এতে কি, যেখানে ডিরেক্টলি ব্রিটিশদের রুল ছিল সেটাতে রাখা হয়, সেটা পার্ট এতে রাখা হয়েছিল। যেখানে কি পার্ট বিতে রাখা হয়েছিল প্রিন্সলি স্টেট, যেখানে রাজাদের রুল ছিল সেটাকে পার্ট বিতে রাখা হয়েছিল। পার্ট সিতে রাখা হয়েছিল কমিশনার, কমিশনার বলতে কোনো পার্টিকুলার সিটিতে যে শুধুমাত্র সেই সিটিতেই তোমাকে ব্রিটিশরা কী করেছিল, শাসন করতো, সেটাকে বলে পার্ট সিটিতে রাখা হয়েছিল। যেমন কি এক্সাম্পল হচ্ছে তোমার আজমের, কচ্ছ, তারপরে কুর্গ, এগুলো ছিল পার্ট সিতে, কমিশনার স্টেট বলা হতো। আর পার্ট ডিতে রাখা হয়েছিল তোমার কি আন্দামান নিকোবর। তাহলে 1950 সালে যখন সংবিধান লাগু হলো তখন আমাদের কান্ট্রিকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়েছিল। এরপর কী হলো, এরপর যে আমাদের যে এই যে স্টেটটা দেখো, যে অন্ধ্রপ্রদেশ আর এটাকে তখন একসাথে ছিল, একসাথে স্টেট ছিল, ঠিক আছে, মাদ্রাজ স্টেট বলা হতো। ঠিক আছে, তো এখানে কি হলো, নিচের দিকে যে মাদ্রাজ এরিয়াতে, নিচের দিকে এরিয়াতে কি তামিল বলতো মানুষ, আর ওপরের দিকে অন্ধ্রপ্রদেশ যে এরিয়াটা সেখানে কি বলতো, তেলুগু বলতো। তো পট্টি সীতারামালু কি 56 জন হাঙ্গার স্ট্রাইক করেছিল, কি তারা চাইছিল যে ওপরে যে অন্ধ্রপ্রদেশ স্টেটটা, সেখানে তেলুগু স্পিকিং যারা ছিল তাদেরকে আলাদা করতে, এবং যে তামিলনাড়ু স্টেট যেটা ছিল, যারা তামিল বলতো তাদেরকে আলাদা করতে। তো 56 দিন স্ট্রাইক করার পর সে কী হয়, মারা যায়। এবং সরকার কি সেই সময় চাইছিল না যে এরকম লিঙ্গুইস্টিকভাবে কোনো স্টেট তৈরি করতে, কিন্তু সে যখন মারা যায় তখন প্রোটেস্ট আরও বেশি শুরু হয়ে গেল এবং সরকারকে মানতে বাধ্য হলো। এবং সরকার মানতে বাধ্য হয়ে সরকার কী করলো, প্রথম লিঙ্গুইস্টিক স্টেট তৈরি করলো 1953 সালে অন্ধ্রপ্রদেশ স্টেটকে। তাহলে প্রথম অন্ধ্রপ্রদেশ স্টেট কী হলো, প্রথম লিঙ্গুইস্টিক স্টেট, ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট কখন তৈরি হয়েছিল, 1953 সালে, 1953 সালে। বুঝতে পারা গেল? এরপর কী হলো, যখন স্টেট তৈরি হয়ে গেলো লিঙ্গুইস্টিক স্টেট, তারপরে প্রতিটা রাজ্যে সবাই কী করলো, সবাই চাইছে যে আমাদেরও লিঙ্গুইস্টিক স্টেট চাই। প্রতিটা রাজ্য যেখানে যে ভাষা বলা যেত সেই ভাষাতে কি সবাই চাইছিল আমাদের আলাদা আলাদা স্টেট তৈরি করা হোক। তো সেই কারণে সরকার কী করলো, সরকার আবার একটা কমিটি গঠন করলো। ডিসেম্বর 1953 সালে সরকার আবার একটা কমিটি গঠন করলো। সেই কমিটির নাম ছিল ফজল আলী কমিটি। ঠিক আছে, ফজল আলী কমিটিতে 3 জন মেম্বার ছিল, একজন হচ্ছে HN কুঞ্জরু, একজন ফজল আলী, আর একজন হচ্ছে KM পানিক্কর। তো 3 জন মেম্বার মিলে ফজল আলী কমিটি গঠন হয়েছিল। এবং ফজল আলী কমিটি কী করলো, 1950 সালে তাদের রিপোর্ট দিল। এবং 1950 সালে রিপোর্ট দেওয়ার পর তারা কী করলো, তারা ল্যাঙ্গুয়েজকে স্টেট তৈরি করার জন্য একটা বেসিস মানলো যে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে স্টেট তৈরি করা যাবে, কিন্তু ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট এটাকে কী করলো, রিজেক্ট করে দিল। যে আমি বাংলা বলি বলে শুধু আমাদের এখানে বাঙালিরাই থাকবে, যে কেউ মারাঠি বলে সেখানে শুধু মারাঠিরাই থাকবে, সেটা হবে না। ঠিক আছে, তো ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট সেটা বাদ দিয়ে দিল, কিন্তু ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে স্টেট তৈরি করার পারমিশন দিয়ে দিল। কে করলো, ফজল আলী কমিটি। ঠিক আছে, এরপর যখন ফজল আলী কমিটি রিপোর্টটা দিয়ে দিল, পেশ করে দিল, তারপর সরকার কী করলো, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছিল। 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখন, 1956 সালে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট যাকে বলা হয়। তাহলে তোমার ফজল আলী কমিটি যখন সাজেস্ট করলো যে স্টেট ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে স্টেট তৈরি করা হবে, তখন সরকার কী গঠন করলো, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, যেটাকে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়। ঠিক আছে, এটা এক্সামে আসতে পারে। তো সরকার কী করলো, টোটাল 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরিতে ডিভাইড করে দিল কান্ট্রিকে। টোটাল 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরির মধ্যে ডিভাইড করে দিল। ঠিক আছে, টোটাল কান্ট্রিটাকে। এরপর কী হলো, তখন ডিভাইড করে দেওয়ার পর 1960 সালে, এবং 1960 সালে কী হলো, 1960 সালে যে এই যে দেখো গুজরাট আর মহারাষ্ট্র, ঠিক আছে, গুজরাট আর মহারাষ্ট্র তখন কি একই ছিল। তখন কী করলো, ডিমান্ড আসতে লাগলো যে মারাঠি স্পিকিং এরিয়া তারা আলাদা স্টেটের ডিমান্ড করছে। ঠিক আছে, তখন 1960 সালে কি তোমার মহারাষ্ট্র এবং গুজরাটকে ডিভাইড করতে হলো। তাহলে 1960 সালে মহারাষ্ট্র এবং গুজরাট ডিভাইড হয়ে গেল। এরপর হলো 1963 সাল। 1963 সালে কী হলো, আসাম আর নাগাল্যান্ড আগে একসাথে ছিল। এবার নাগাল্যান্ড কী করলো, নাগাল্যান্ড তারা সেপারেট স্টেট ডিমান্ড করতে লাগলো। তাহলে আসাম এবং নাগাল্যান্ডকে আলাদা করে দিল 1963 সালে।
এবং প্রবলেম হয়েছিল 1966 সালে। 1966 সালে কী হয়েছিল, যেটা পাঞ্জাব রিজিয়ন, এখানে দেখো এই ছবিটাই, পাঞ্জাব রিজিয়নে কী হলো, টোটাল 4টে স্টেট ছিল, ঠিক আছে। একটা ছিল হিমাচল প্রদেশ, একটা ছিল হরিয়ানা, একটা পাঞ্জাব, একটা চণ্ডীগড়। তো কী করলো, পেপসু অ্যাক্ট, পেপসু বলা হয়, যেমন পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন বলা হয়, পেপসু কী হয়, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন বলা হয়, ঠিক আছে। এখানে টোটাল 4টে স্টেট ছিল, যেখানে 1966 সালে শাহ কমিশন তৈরি করায় এই পাঞ্জাবটাকে ডিভাইড করার জন্য। শাহ কমিশন কে, কোন কমিশন, এটা এক্সামে আসতে পারে, যে পাঞ্জাবকে ডিভাইড করার জন্য কোন কমিশন তৈরি করা ছিল, শাহ কমিশন, ঠিক আছে। কত সালে, 1966 সালে। তাহলে 1966 সালে কী হলো, যে পাঞ্জাবকে 4টে ভাগে ভাগ করা হলো। কী হলো, যেটা হিমাচল এরিয়া, যেটা হচ্ছে তোমার হিমালয়ের এরিয়া, সেটাকে কী করো, সেটাকে হিমাচল তৈরি করে দিল, সেটাকে হিমাচল প্রদেশ তৈরি করো, তখন সেটাকে ইউটি তৈরি করা হয়েছিল। তো কী হয়েছিল, যেটা হিমালয়ের এরিয়া, সেটাকে হিমাচল প্রদেশ নাম দেওয়া হলো। যেটা হিন্দি এরিয়া, যেখানে শুধু হিন্দি স্পিকিং মানুষ ছিল, সেটাকে কী করা হলো, হরিয়ানা নাম দেওয়া হলো। আর যেখানে পাঞ্জাবি স্পিকিং এরিয়া মানুষ ছিল, সেটাকে পাঞ্জাব নাম দেওয়া হলো। আর এটা হচ্ছে হরিয়ানা এবং পাঞ্জাবের কমন একটা জায়গা চণ্ডীগড়, সেটাকে কী করা হলো, চণ্ডীগড়, সেটাকে ইউনিয়ন টেরিটরি তৈরি করতে হলো। বুঝতে পারা গেল, তা সরকার ইউনিয়ন টেরিটরিকে নিজের সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের হাতে রাখলো। তাহলে টোটাল 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল তোমার পাঞ্জাবকে। কী হলো, কোন কমিশনের মাধ্যমে, শাহ কমিশনের মাধ্যমে। বুঝতে পারা গেল। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা পুরোটা ক্লিয়ার করা হলো, কনসেপ্ট উইথ কনসেপ্ট এবং সমস্ত ফ্যাক্ট। তো যারা ক্লার্কশিপ প্রিপারেশন করছো, যারা আগের মাসে ক্লার্কশিপ দেবে, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ হয়ে যাও আমাদের সমস্ত রকম পিডিএফ পাওয়ার জন্য, ঠিক আছে। ক্লার্কশিপের আলাদা একটা ব্যাচ চলছে। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।